ইরামকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে আরব শুধায়, মিথ্যে বলছি না, আমি সত্য বলছি। আপনার এতদিন সত্যি মনে হতো? আপনাকে দয়া দেখে বিয়ে করেছি। ইরাম নীরবে সম্মতির মাথা নাড়ায়। আরব একরাশ হতাশার নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। নীরব সেই মুহূর্তে সে ইরামের কপালে নিজের কপাল ঠেকায়। ইরামের আখি যুগল বৃহৎ আকার ধারণ করে। আরব তাকালে সে চোখ বন্ধ করে নেয়। মিহি হাসে আরব, তারপর বলে, এমন চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। তবে নেগেটিভ কিছু বলবেন না। বলে, যদিও কোনো পথ নেই। ইরাম বলল, আপনি বললেন 3 বছর ধরে ভালোবাসেন। আপনি তো তখন জানতেন যে আমার কাজিনের সাথে এঙ্গেজমেন্ট হয়ে আছে। জানতাম, তাই জন্য আপনাকে পাওয়ার আশা করিনি। লাবিব ভাইয়ের থেকে শুনেছিলাম আপনার কাজিন ভাই স্ট্রিক্টলি ট্যুরে কোনো ব্যাচেলার ছেলে নিতে নিষেধ করেছিল, আপনার সেফটির জন্য ও তার নিজের ইনসিকিউরিটির জন্য। তখন ভেবেছিলাম ইউ উইল বি হ্যাপি উইথ হিম। ইরাম কিয়ৎক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠতে চাইল। আরব বলল, কিছু তো বলুন। কি বলবো? একটু আগে আমি কাউকে ভালোবাসি কি না জানার জন্য এত উতলা হলেন, এখনও তো চুপচাপ কেন? ইরাম ভুরু কুঁচকালো, অতঃপর বলল, আপনার একটা বিষয় আমি বুঝতে পারি না। কি বিষয়? আপনি কি আমার বডিগার্ড টাইপ কিছু? আরব অবাক হলো ইরামের হঠাৎ এমন ধারার প্রশ্নে। সে হঠাৎ ইরামের এভাবে বিষয় পরিবর্তনে প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। কি বলেন? আপনি আমার বডিগার্ড টাইপ কিছু? পুনরায় একই প্রশ্ন করাতে আরব বলে, মানে কি? মানে হচ্ছে কিছু না, বলে ইরাম জোর করেই নিজেকে ছাড়িয়ে ওঠে। আরব বোকার মতো চেয়ে থাকে কিছুক্ষণ, অতঃপর সেও রুমের ভিতরে যায়। দেখে ইরাম ইতিমধ্যে ঘুমানোর জন্য শুয়ে পড়েছে। আরব কিছুক্ষণ পায়চারি করে হতাশ হয়ে বিছানায় হেলান দিয়ে ফোন নিয়ে বসলো। তৎক্ষণাৎ ইরাম পাশ ফিরে আরবের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে বলে, ফোন রেখে ঘুমাতে পারেন না? মাত্র 10টা বাজে। ইরাম ঘড়ির দিকে তাকায়, তারপর আরবকে ফোন ফিরিয়ে দিয়ে ওপাশ ফেরে। আরব তৎক্ষণাৎ ইরামকে নিচের দিকে ঘুরিয়ে বলে, আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না। ইরাম অন্যদিকে তাকানোর ভান করে শুধায়, কোন কথা? এই যে আমি আপনাকে ভালোবাসি বললাম তার উত্তর? আমার কাছে এর উত্তর নেই। আপনার মনে কি? আরব তার বাক্য সম্পূর্ণ করার আগেই ইরাম তার মুখ চেপে ধরে নাক ফুলিয়ে বলে, আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। আমি তো আর 3 বছরে আপনাকে ভাবিনি যে আপনি কনফেস করবেন আর আমি উত্তর দিয়ে দিব। সাবধান করছি, পুরনো কথা টানবেন না, বুঝতে পারছেন? আরব চোখের ইশারায় হ্যাঁ বোঝালে ইরাম মুখ থেকে হাত সরায়। ইরাম তারপর আবার পাশ ফিরতে নিলে আরব তাকে নিজের বুকে টেনে নেয়। ইরাম চমকে গিয়ে নিজেকে ছাড়াতে চাইলে আরব উত্তরে বলে, উত্তর যাতে জলদি দিতে পারেন তার জন্য। ইরামের কানের লতি গরম ঠেকছে তার কাছে। লজ্জায় সে তাকাতে পারছে না আরবের দিকে, তাই নিজেকে ছাড়ানোর চেষ্টা সেখানেই থামিয়ে দেয়। পড়ে থাকে আরবের বাহুবন্ধনে। দেখতে দেখতে পয়লা বৈশাখ সকালে নাস্তার পরে ইরাম রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। ইরাম লাল জমিনে কমলা সুতার কাজের জামদানি পরে খোপা করে অপেক্ষা করছে আরবের আসার। আরব ফুল আনতে গেছে, অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে সে। আরও মিনিট 5 অপেক্ষা করে কল করে আরবকে। এদিকে আরব দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে। তার সামনেই রাকিব দাঁড়ানো, দুজনেই নীরব। কি চাই? হঠাৎ আমাকে এখানে ডেকে আনার কারণ কি? আরবের প্রশ্নে রাকিব হাসে, তার চুল অগোছালো, চোখের নিচে কালি পড়ে গেছে। যে কেউ দেখে বলবে বহু রাত সে ঘুমায় না, নেশা করে কিনা তা বলতে পারে। রাকিব আরবের হাতে একটা প্যাকেটে বেলি ফুলের মালা দেখে বলে, ইরুর রজনীগন্ধা পছন্দ? আপনি এই 24 দিনেও ওর পছন্দ জানেন না। আরব নিজের হাতে বেলি ফুলের মালাটার দিকে তাকালো, তারপর কিঞ্চিত হেসে বলল, আপনি তো ওকে 25 বছর ধরে চেনেন, তাও যখন ওকে বুঝে উঠতে পারেননি তখন ফুলের মালা বেলি বা রজনীগন্ধা যেটারই হোক, ইরাম যদি বেলি ফুলের মালাতেই খুশি হয় তবে আমি ধরে নিব ওটাই ওর প্রিয় ফুল। আপনার ওর পছন্দ অপছন্দে কিছু যায় আসে না, তাই না? আসে তো।
যদিও বলে এটা ওর অপছন্দ, আমি দ্বিতীয়বার তা করব না, কিন্তু আপনি করবেন, করেছেনও। আপনি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছেন আমি আপনার সাথে অযথা খোশ গল্প করার জন্য আসিনি। আর ইরাম আমার জন্য অপেক্ষা করছে। তারপরও আপনি আমাকে থ্রেট দিয়েছেন, আমি যদি আপনার সাথে দেখা না করি তবে আপনি আমার বাসায় গিয়ে উঠবেন। কি চাচ্ছেন আপনি? রাকিব মাথা নিচু করে চুপ করে আছে। আরভের বিরক্ত লাগছে। সে চলে আসতে নিলে রাকিব প্রশ্ন ছুড়ে, ইরু আপনাকে ভালোবাসে? আরভ থামে। ইরাম তাকে মুখে এখন অবধি এর উত্তর না দিলেও কাজ ব্যবহার ভাবে বুঝিয়েছে মুখে না বলা নিয়ে আরভেরও কোনো আপত্তি নেই। ভালোবাসা মুখে বলে জাহির করলেই হয় না, অনুভব করতে হয় মন থেকে। আরবকে চুপ থাকতে দেখে রাকিব তাচ্ছিল্য হাসে। দেখলেন, কোনো জবাব নেই আপনার কাছে। ইরাম কায়েসকেও কখনো ভালোবাসেনি, আপনাকেও বাসে না, ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে। আরব ঘুরে তাকায়, তারপর বলে, 2 দিন পর যখন আমাদের বাচ্চা আপনাকে মামা বলবে তখন আপনি এমনিতেই এর উত্তর পেয়ে যাবেন। ইরাম প্রেগনেন্ট? রাকিব হতবিহ্বল হয়ে প্রশ্ন ছুড়ে। তখনই আরভের ফোন বেজে ওঠে। সে পকেট থেকে ফোন বের করে দেখে ইরাম কল করেছে। রিসিভ করে বলে, কোথায় আপনি? আসছি। জলদি আসেন, সেই কখন বেরিয়েছেন? ফোন লাউড স্পিকারে দিয়ে ইরামকে জিজ্ঞেস করে, ফুলের দোকানে বিভিন্ন ফুলের মালা দেখলাম, রজনীগন্ধা, বেলি, গাঁদা, তাছাড়া গোলাপ, কাঠা গোলাপ, চন্দ্রমল্লিকা ফুলও খোপায় লাগালে ভালো লাগবে, তাই না? এখন তুমি বলো কোনটা আনবো? ইরাম অবাক হয়ে আরভের কথা শুনে সে বলে, আপনি এখনও সেখানে বসে ডিসাইড করছেন? আরভ 10:30 বাজতেছে। আরে না, আজকের ফুলগুলো খুব ফ্রেশ, তাই জিজ্ঞাসা করলাম। দোকানদার রজনীগন্ধার মালা নিতে বলছিল, তাই ভাবলাম জিজ্ঞেস করি। ইরাম খানিক হেসে বলল, বেলি ফুলের মালা নিয়েই জলদি আসেন, এত ভাবতে হবে না। আচ্ছা, আসছি। ইরাম কল কাটলে আরব রাকিবকে বলে, শুনলেন তো, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। আপনার যদি আর কিছু বলার না থাকে তবে প্লিজ আমার সময় নষ্ট করা বন্ধ করুন আর নিজেকে গুছিয়ে নিন। কথাগুলো বলে আরব স্থান ত্যাগ করে। রাকিব যত্রই বসে পড়ে। সে এসেছিল আরবকে বলতে যে ইরামের জন্য সে সবসময় অপেক্ষা করবে, কিন্তু ইরাম এত সহজে আরবকে মেনে নিয়েছে জেনে তার পূর্বের থেকে বেশি কষ্ট হচ্ছে। আরব বাসায় ফিরে রুমে ঢুকতে ইরাম রাগ করে বলে ওঠে, একটা মালা আনতে আপনি প্রায় 1.5 ঘন্টা সময় নিয়েছেন। সত্যি করে বলেন তো, দোকানে ফুলই দেখছিলেন নাকি রাস্তাঘাটে ফুল দেখছিলেন? ইরাম সন্দেহের দৃষ্টিতে চোখ ছোট ছোট করে কোমরে হাত গুজে তাকিয়ে আছে। আরব কোনো প্রত্যুত্তর করল না। ইরামকে আয়নার সামনে বসিয়ে নিজেই খোপায় মালা লাগাতে লাগাতে বলল, আমার ঘরেই তো ফুল আছে। ইরাম খুশি হয় আয়নায় তা দেখে। আরব পরক্ষণে খানিক মন খারাপের সুরে বলে, ঘরের ফুলের কাছেই পাত্তা পাই না, বাইরের ফুল কি আর পাত্তা দেবে? ইরাম হাঁ করে আয়নায় আরভের প্রতিচ্ছবির দিকে তাকায়। কি বললেন? সত্য বচন। ইরাম হাঁ হয়ে তাকিয়ে থাকে। আরব দেখেও না দেখার ভান করে মালাটা সুন্দর করে খোপায় লাগিয়ে দিয়ে বলে, চলো এবার। ইরাম ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এখন সে আয়নার সামনে থেকে ওঠেনি। আরব দরজা পর্যন্ত এগিয়ে পেছন ঘুরে দেখে ইরাম যত্রই বসে আছে। কি হলো, চলো, এখন দেরি হচ্ছে না? ইরাম উঠে আসে। এবার সন্দিহান কণ্ঠে শুধায়, সত্য কথা, কি সমস্যা আপনার? কি বলছেন? আরব মেকি হেসে বলে, আমি আবার কি বললাম? চলো তো, এমনি কত দেরি হয়ে গেছে, যাব না আমি। ইরাম এবার গিয়ে বিছানায় বসে। আরব মাথায় হাত দিয়ে ওর পায়ের কাছে মেঝেতে বসে বলে, সরি, যা বলেছি ভুল বলেছি, মাফ করে দাও, চলো প্লিজ, আমি আপনাকে পাত্তা দেই না? ইরামের কণ্ঠে অন্যরকমের টান। আরব ওর গালের 2 পাশে নিজের হাত দিয়ে আগলে নিয়ে বলে, দাও তো। আমি কখন বললাম যে দাও না? বলেছেন আপনি। এখন আপনি এজন্য অন্য মেয়েদেরকে দেখবেন? এই জন্যই কি ঘুরতে যাওয়ার এত তাড়া দিচ্ছেন? গোলাপগ্রামে তো আজ কত কত সুন্দরী মেয়ে আসবে, ওদেরকে দেখার জন্যই এত তাড়া আপনার? আর ভা করে তাকিয়ে আছে। একটা সামান্য মজা করে কথা বলা নিয়ে এত দূর যাবে জানলে ওই মুহূর্তে নিজের মুখে কষ্টেপ দিত। এখন তো নিজের গালে নিজেকেই চড় দিতে ইচ্ছে হচ্ছে তার। সরি, আমি সত্যি মজা করে বলেছিলাম, আর বলবো না। তো
তোমার যদি তাও বিশ্বাস না হয় তবে আজ ঘুরতে যাওয়া ক্যান্সেল, বাহিরেও যাব না, তোমার ইনসিকিউরিটি হবেও না। এই বলে আরব বিছানায় উঠে শুয়ে পড়ে। ইরাম হতবাক হয়ে যায়, উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে আরবের কাণ্ড দেখছে। লোকটা ইতিমধ্যে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। ইরাম তার হাত ধরে টানতে টানতে বলে, আপনি একটা বদলোক, তা জানেন? একদম খাঁটি বদলোক যাকে বলে। আরব চোখ বন্ধ রেখে মাথা নাড়ায়। ইরামের রাগ বাড়ছে, সে আরবের হাত ঝাড়া দিয়ে ফেলে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রুম থেকে বেরোতে বেরোতে শাশুড়িকে ডাকছে, মা দেখেন আপনার ছেলে এতক্ষণ ধরে আমাকে রেডি করে এখন বলছে যাবে না, আবার রাস্তাঘাটে নাকি সে। মাকে ডাকতে শুনে আরব তরাক করে উঠে বসে, তারপর জলদি রুম থেকে বের হতে নেয়। ইতিমধ্যে আনিসা বেগমের কাছে বিচার বেশ ভালোভাবেই পৌঁছে গেছে। ইরামের কথা শুনে আনিসা বেগম এসে আরবের কান টেনে ধরেন, তোর সমস্যা কি? হ্যাঁ, ওকে না রাগালে তোর হয় না? আরব নিজের কান ছাড়ানোর চেষ্টায় রত। ইরাম মিটিমিটি হাসছে। এখনই ওকে নিয়ে ঘুরতে যাবি? মেয়েটা সারাদিন ঘরে একা একা থাকে, ছুটির দিন একটু ঘুরতে যাবি, তাও ওকে তোর রাগাতে হয়? সরি, ভুল হয়ে গেছে, তো এখন যা। আনিসা বেগম ছেলের কান ছেড়ে দিলেন। আরব নিজের কানে হাত বুলাতে বুলাতে বলে, ও বোর হয় তোমার জন্য, তুমি ওকে শাশুড়ি টাইপ ভাইব দিতে পারো না। আনিসা বেগম ও ইরাম চোখ গরম করে তাকায়। কি বললি তুই? কিছু না। মায়ের ফের তেরে আসা দেখে আরব দরজার কাছে যায়, দ্রুত বিড়বিড় করে বলে, এই শাশুড়ি বউকে দেখে লোকে আমাকেই ঘর জামাই বলবে। লাইফ। হতাশ নিঃশ্বাস ছেড়ে আরব ইরামকে নিয়ে বের হয়। গোলাপগ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা 11:30টার মতন বাজে। সেখানে জুবায়ের ওদের জন্য অপেক্ষা করছিল। ওদেরকে আসতে দেখে জুবায়ের বলে, তোরা দুজনে আমাকে শুটকি বানানোর পায়তারা করছিস? আরব কপাল কুঁচকে শুধায়। কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করে। এই ইরাম, তোমার হাজবেন্ডের কি আজকে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? ইরাম মুখে হাত দিয়ে হাসে। আরব সাথে সাথে জুবায়েরের মাথায় চাটা মারে। জুবায়ের বিরক্তি নিয়ে বলে, মার, আরও মার। প্রায় 1 ঘন্টা ধরে এই খা রোদের মধ্যে আমাকে অপেক্ষা করায় তোর কলিজায় শান্তি আসে নাই? মেরে যদি শান্তি আসে। আর বাঁকা হাসে। আসলেই শান্তি লাগতেছে দোস্ত। জুবায়ের হা করে আরবের ফিসেল হাস্যরত মুখখানা দেখে। তার এবার রাগ হচ্ছে ভীষণ। আমি তো মানুষ না, তাই না? তুই ছুটির দিনেও ওকে খাড়া রোদের মধ্যে অপেক্ষা করাবি, আর অফিসে বাকি 6 দিন আমাকে রুটির মতো বেলবে। ভালো তো, ওরে বেলে আর আমি সেকি। আরবার জুবায়েরের কথোপকথনে ইরাম আর হাসি দমিয়ে রাখতে পারে না। জোরে হেসে ফেলে। জুবায়ের কাদো দৃষ্টিতে সে বলে, আমার দুঃখে তুমি হাসছো ইরাম? আর তুই আরব, বন্ধুর প্রতি একটু মায়া হয় না তোর? তোদের কাপল ছবি তোলার জন্য আমি আমার শান্তির ঘুম ছেড়ে আসছি। আর পাত্তা দেয় না। ইরাম হাসি থামিয়ে বলে, কেন ভাইয়া, আপনি কি শুধু আমাদের জন্য এসেছেন নাকি? জুবায়ের বিরোধ করে, নাকি কি তোমাদের জন্যই তো এসেছি। ও, তা আপনি হুট করে কাল রাতে জানলেন কিভাবে যে আমরা আজ গোলাপগ্রামে যাব? আপনার বন্ধু আপনাকে বলেছে বলে তো মনে হয় না। জুবায়েরের উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না। সে কথা ঘোরানোর জন্য বলে, দেখো, ওখানটায় মানুষের ভিড় কমেছে। আরব ইরামের ওখানে একটা ছবি তুলে দিত। ওখানকার গোলাপগুলো বেশ বড় বড়। আরব আর ইরাম বুঝে যায় যে জুবায়ের কথা ঘোরাচ্ছে। ওরা মুচকি হেসে সেখানে ছবি তুলতে যায়। কয়েকটা ছবি তোলার পর ইরাম নিজের নামে ডাক শুনতে পায়। সেদিকে তাকিয়ে দেখে মিহু, এলি, পায়েল, নাদিম, ইমনরা চলে এসেছে। মিহু ও এলি ছুটে এসে ইরামকে জড়িয়ে ধরে। ইরু আপু, তোমাকে মাশাআল্লাহ লাগছে, কত সুন্দর গো, একদম গোলাপদের রানী। হাসে ইরাম। মিহু ও এলির দিকে ভালো করে তাকায়। এলি 3 পিস পরেছে, কিন্তু মিহু সাদা জামদানি পরেছে। লাল ব্লাউজের সাথে সাদা জমিনে সাদা কারুকাজের জামদানি। ইরাম জুবায়েরের দিকে তাকায়। জুবায়ের লাল কারুকাজের সাদা পাঞ্জাবি পরেছে। হাসে ইরাম। সে আন্দাজ করেছে আগেই যে মিহু ও জুবায়ের মধ্যে কিছু একটা চলছে। ফারিন ও পায়েল ইরামের কাছে এসে কথা বলে। তারপর সবাই ছবি তোলা, আড্ডা দেয়ায় ব্যস্ত। আরব লোকেদের বলে একটা ফুল ছিঁড়ে ইরামের কাছে আসে।
ইরাম তখন দলছুট হয়ে ফুলগুলোর কাছ থেকে শুয়ে শুয়ে দেখছিল। পেছন থেকে ইরামের কানে ফুল গুজে দেয়। ইরাম চমকালেও খুশি হয়। খানিকটা দূর থেকে এক ঝাঁক ফোনের ক্যামেরা সেই দৃশ্য ক্যাপচার করে হৈ হৈ করে ওঠে। আরভ ও ইরাম হেসে ফেলে ওদের কাণ্ডে। ইরাম, ভালোবাসি। আরভের সরল ভালোবাসার প্রকাশে ইরাম মুচকি হাসে। এবারেও প্রত্যুত্তর করে না, এবারও কিছু বলবে না। ইরাম তাকায় আরভের চোখের দিকে, বলে, না বললে কি বোঝা যায় না? আরব নীরব। ইরাম বলে, আমার চোখের দিকে তাকান। মুখে হাজারবার ভালোবাসি বলা মানেই ভালোবাসা নয়, এটা মনের বিষয়। মুখ দিয়ে মিথ্যা বলা যায়, কিন্তু চোখে মনের ভাষা ফুটে ওঠে। সেটাকে আপনি প্রফেশনাল অ্যাক্টর না হলে মিথ্যে করতে পারবেন না। আরব ইরামের চোখের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে থাকতে কপালে গভীর চুমু আঁকে, অতঃপর গালে হাত রেখে বলে, তবু আমি শুনতে চাই। সবাই একসাথে ওদিকে ওয়ান মোর কিস বলে চিল্লাচ্ছে। ইরাম লজ্জা পেয়ে আরভের বুকে মুখ লুকায়। আরভ ওদেরকে থামাতে ইশারা করছে, কিন্তু ওরা কি আর থামে? এদিকে দূরে আড়াল থেকে একজোড়া অশ্রুসিক্ত চোখ নিরন্তর চেয়ে আছে ওদের দিকে। সে ফলো করতে করতে এখান পর্যন্ত এসেছে, কোনোভাবেই সে মনকে বোঝাতে পারছে না। দেখতে দেখতে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা। আনিসা বেগমের রিটায়ারমেন্টের দিন 15 হয়েছে। রিটায়ারমেন্টের আগেই কোয়ার্টার ছেড়ে নিজেদের অ্যাপার্টমেন্টে উঠেছেন। এখানে সব কিছু গুছিয়ে এই তো সপ্তাহ হলো আনিসা বেগম এবং মাহমুদ সাহেব ইংল্যান্ডের ব্রিস্টলে বড় ছেলে নাবিলের কাছে গেছেন। আরও পরে যাওয়ার কথা থাকলেও বড় ছেলের বউ তরি 4.5 মাসের অন্তঃসত্ত্বা, তাই এখনই গেছেন। 2 মাস থেকে বাংলাদেশে আসবেন, অতঃপর ডেলিভারির আগে আবার যাবেন। এর মাঝে সময়টা তরির মা বাবা বাংলাদেশে থেকে সেখানে যাবেন। শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর দিনের বেলা ইরাম অ্যাপার্টমেন্টে একাই থাকে। আজ বাহিরে বেলা 11টা থেকে খানিক পরপর তুমুল বৃষ্টি। বারান্দার সামনে মেঝেতে বসে আছে ইরাম। বারান্দার এক পাশেই থাই খোলা, বাতাসে পর্দা দুলছে। বৃষ্টির ছাট নিরন্তর ইরামের গায়ে, চোখে মুখে চুলে এসে পড়ছে। কিন্তু ভাবলেশহীন ইরাম বৃষ্টি ভেজা আকাশ পানে চেয়ে ভেজা আঁচল মেঝেতে লেপ্টে আছে। এভাবে বসে থাকতে থাকতে দুপুর পেরিয়ে এখন বিকেল। আরব, সাব্বির ও তাহিদদের ফেরার সময় প্রায় চলল। বিছানায় ফোনটা কয়েকবার বেজে থেমে গেছে, কিন্তু ইরামের ইচ্ছে হয়নি ফোন তোলার। হঠাৎ কলিং বেল এক নাগাড়ে বাজতে শুরু করে। ঘর কাটে ইরামের ধীরে ধীরে উঠে রুম থেকে বেরোয়। দরজা খুলতে দেখে আরব দাঁড়িয়ে, অর্ধ ভেজা শার্ট, চোখে মুখে আতঙ্ক। আরব ভেতরে এসে ইরামকে জড়িয়ে ধরে হড়বড়িয়ে শুধায়, কোথায় ছিলে তুমি? আর ফোন কই তোমার? ইরাম কয়েকবার পলক ঝাপটায়, নিরুত্তর রয় সে। আরব এবার ইরামকে সোজা করে দাঁড় করিয়ে 2 গালে হাত ছুঁয়ে ফের শুধায়, কি হয়েছে? গাও তো ঠান্ডা কেন? চুল, গায়ের জামা কাপড়ে ভেজা, বৃষ্টিতে ভিজেছিলে? ইরাম এবারও কোনো উত্তর না দিয়ে আরবকে জড়িয়ে ধরে। আরব ভাবে হয়তো শরীর খারাপ, সে ইরামকে ধরে রুমে নিয়ে যায়। তারপর টাওয়াল এনে ইরামের চুল মুছছে। ইরাম অপলক চেয়ে আছে আরভের দিকে। মোছা শেষ হলে নিজের চুল মুছতে মুছতে ওয়ার্ড্রপ থেকে নিজের ও ইরামের জন্য কাপড় বের করে। ইরামকে 3 পিস এগিয়ে দিয়ে বলে, চেঞ্জ করে এসো। ইরাম যায় না। আরব ওর লক্ষণ দেখে পাশে বসে নিজের দিকে ঘুরিয়ে শুধায়, কি হয়েছে বলো না? ইরাম ধিমি কণ্ঠে বলে, আরব, বড় ফুপু ফোন করেছিল। ভুরু কুঁচকে আসে আরভের। তিনি কেন কল করেছিল? রাকিব ভাই সুইসাইড করেছে। চমকে ওঠে আরব। ইরাম বিছানার উপর থেকে ফোনটা নিয়ে আরবকে দেখায়। হোয়াটসঅ্যাপে গতকাল রাত 10টার সময় আননোন নাম্বার থেকে মেসেজ এসেছিল। ইরামের হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন অফ করা বলে সে দেখেনি। আরব মেসেজটা পড়ে। সেখানে লেখা, আজ আমাদের 10 বছরের অ্যানিভার্সারি। ইরু পাখি, 10 বছর আগে তুই আজকের দিনে কলেজে ফর্ম ফিল আপ করে কলেজ গেইটে অপেক্ষা করছিলি। ইমন ব্যস্ত ছিল বলে আমি তোকে নিতে গিয়েছিলাম। সেদিনই তোকে সরাসরি আমার মনের কথা জানাই। তুই প্রথমে কোনো জবাব দিসনি।
তারপর যখন তোকে বললাম ভালো না বাসলে না করে দে, আমার ব্যাচের এক মেয়ে আমার জন্য হাত পর্যন্ত কেটে ফেলবে হুমকি দিচ্ছে, কারণ আমি তাকে বলেছি আমি তোকে ভালোবাসি। এখন ভেবে দেখ, তুই যদি আমাকে ভালো না বাসিস তবে এই মেয়েটাকে শুধু শুধু কষ্ট দেব কেন? পরে কিছু করে ফেলে তো আমাকে জেলে যেতে হবে। এই কথা শুনে তুই সাথে সাথে আমার হাত চেপে ধরেছিলি। পরে যখন বললাম বানোয়াট ছিল, তখন তোর সেই রাগ। ইরাম, 10 বছর হলো আমার একটা ভুলে তুই আমূলে বদলে গেলি। আমাকে এখন ঘৃণা করিস। নিজের ভুল বুঝে ফিরে তো এসেছিলাম, শেষবার একটা সুযোগ দিতি, তবে আজ এই সিদ্ধান্ত নিতাম না। 10 বছর আগের বানোয়াট গল্পটা আজ আমি তোর জন্য সত্য করে দিব। একেবারে চলে যাব তোর জীবন থেকে। বেঁচে থেকে সম্ভব না তোকে অন্য কারোর সাথে দেখা। দোয়া কর জন্য না বাসি, বেঁচে থাকলে না চাইতো তোকেই চাইব। কেন আমার হলি না ইরু পাখি। লম্বা মেসেজটা পড়ে আরব তার দিকে ইরামের দিকে তাকায়। ইরাম অনুভূতি শূন্য কণ্ঠে বলল, রাকিব ভাই এখন হাসপাতালে আইসিইউতে আছেন। উনি এক পাতা ঘুমের ঔষধও নিজের হাত কেটেছেন। বড় ফুপু আমাকে এর জন্য দায়ী করেছেন। কল করে ইরামকে আর বলতে দিল না। আরব বুকে জড়িয়ে নিল। ডুকরে কেঁদে উঠল ইরাম। আরবকে শান্ত করার চেষ্টা করছে। হাসপাতালে আইসিইউর বাহিরে অপেক্ষা করেছে সবাই। হাই ডোজের স্লিপিং পিল এক পাতা খাওয়ার কারণে রাকিবের ফুসফুস ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো না, কিডনিরও তাই। হাত কাটার কারণে অনেক ব্লাড লস হয়েছে। ইতিমধ্যে 3 ব্যাগ রক্ত দেয়া হয়ে গেছে। ডাক্তারদের ধারণা রাকিব হাত কেটেছে প্রায় শেষ রাতের দিকে। ঘুমের ওষুধও তখনই খেয়েছে, আর তাকে হাসপাতালে আনা হয়েছে সকাল 10টার দিকে। রাকিবের আগে থেকে রেগুলার ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর রেকর্ড আছে, তাই এক পাতা একসাথে খাওয়ার পরও স্বাভাবিকের মতো এফেক্ট করেনি। আরব ও ইরাম সন্ধ্যা নাগাদ হাসপাতালে যায়। রাবেয়া বেগম ইরামকে দেখা মাত্রই গর্জে উঠলেন। তেরে এলেন ইরামের দিকে। ইমন ফারিন ধরে তাকে আটকায়। তিনি বলছেন, এখন কেন আসছিস আমার ছেলের লাশ দেখতে? ও মরলে তো তোর শান্তি, তাই না? এটাই তো মনে মনে চাইছিস তুই। নে এবার খুশি হয়ে যা। ডাক্তার বলেছেন আমার ছেলে বেঁচে ফিরলেও কোমাতে চলে যাবে। তোকে আমি কোনোদিন মাফ করব না রে ইরাম। বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। ইরাম আরভের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। ইমন ফারিনকে বলল রাবেয়া বেগমকে সামনে রাখতে। সে আরব ও ইরামকে নিয়ে অন্যদিকে যায়। আরব ইমনকে জিজ্ঞাসা করে, কি অবস্থা এখন? ভালো না। যেভাবে সুইসাইড করার চেষ্টা করেছে তাতে বেঁচে থাকার কথা না, তবে হাতের কাটটা তেমন গভীর ছিল না। ওর আগে থেকে স্লিপিং পিল নেওয়ার রেকর্ড থাকাতে তত বেশি এফেক্টেড হয়নি, তবে ডাক্তার বলেছেন এমন অবস্থাতেও রোগী বাঁচে না। ও এই ক্ষেত্রে লাকি। কোমাতে চলে যাবে, পসিবিলিটি হাই। আরব ইরামের হাত শক্ত করে ধরল। ইমনও ইরামের দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না, বড় ফুপুর কথা মনে নিস না। আরব তোমাকে তো ওকে না আনতে বলেছিলাম। তোমার বোন আসবেই, আর এই অবস্থায় একা রেখে আসার সাহসও পাচ্ছিলাম না। সাব্বির ও তাওহিদ সন্ধ্যার পর বাড়ি ফিরবে। এতক্ষণে ওকে একা রেখে আসি কিভাবে বলো? এই খবর শোনার পরেই তোমার বোন একটানা বৃষ্টিতে ভিজেছে, দুপুরেও কিছু খায়নি। তারপর আমি জোর করে 2টা ডিম ও 1 গ্লাস দুধ খাইয়ে 2টা প্যারাসিটামল খাইয়ে তারপর সাথে এনেছি। ইমন তার বোনের কপালে হাত দেয়। হালকা গরম গরম ঠেকছে, মনে হচ্ছে জ্বর উঠবে। এক কাজ করো, ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাও, আমি চাবি দিচ্ছি। ইরাম বলে ওঠে, আমি যাব না ভাইয়া। ইরু, জেদ করিস না, তুই এখানে থাকলে কিন্তু কোনো ডিফারেন্স হবে না। ইরাম তাও রাজি হচ্ছে না। আর তাই আর জোর করতে না করে সবার থেকে দূরে ইরামকে নিয়ে বসে থাকে। রাত প্রায় 10টা। বৃষ্টি থেমে লম্বা বিরতিতে হাসপাতালের চেয়ারে বসে থাকতে থাকতে সবাই ক্লান্ত। ইরাম আরভের দিকে তাকালো। সারাদিন ভার্সিটিতে, এখন তার জন্য এখানে বসা। চেয়ারে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে আছে সে। ইরাম ডাকলো তাকে। আরব ঘুমিয়ে গেছেন? আরব চোখ মেলল, ঘড়ি নাড়িয়ে সোজা বসে বলে, ঘাড় নাড়িয়ে, না এমনিতেই চোখ লেগে গেছিল, উঠুন এবার। রাকিবের জ্ঞান তো ফিরল না, এখন বাড়ি ফিরবে?
ইরাম লম্বা নিঃশ্বাস ছাড়ে, অতঃপর শুধায়, আচ্ছা আরব, আমি যখন এখানে আসার জেদ করছিলাম তখন আপনার কি মনে হয়েছিল? আরব সন্দিহান, কি মনে হবে? এই যে আমি এক্স বয়ফ্রেন্ডকে দেখতে হসপিটালে আসতে জেদ করলাম, আমার মনে ওনার জন্য আবারও কিছু কাজ করছে কি না। আরব কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ইরামের দিকে, তারপর বলল, হয়েছিল, কিন্তু সেই ভাবনা আমি বাড়তে দেইনি। ইরাম মিহি হাসে, আরবের হাত শক্ত করে ধরে বলে, চলুন। মনের মধ্যে কিছুটা যা অবশিষ্ট ছিল হসপিটালের চেয়ারে তার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিলাম। আরব এখন ইরামের মুখপানে চেয়ে ইরাম উঠে দাঁড়ায়, অতঃপর আরবের হাত ধরে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। সে জানে রাকিব বেঁচে যাবে। ডাক্তার ঘণ্টাখানেক আগে জানিয়েছিল পেশেন্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে, তবে কোমায় চলে যাওয়ার চান্সেস বেশি। ইরাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। 2 বছর আগের ওই 1 বছরের বেশি সময়টাতে সেও বিভিন্ন নাম্বার থেকে রাকিবকে মেসেজ পাঠাতো, শুধু একটা ছাড়া কোনোটারই রিপ্লাই রাকিব দেয়নি। সেই মেসেজে ইরাম বলেছিল, আমি মরে গেলে শান্তি পাবেন রাকিব ভাই। রাকিব প্রত্যুত্তর করেছিল, আমি বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করতে পারি না, তাও তোর জানাজাতে আসবো। মনের মধ্যে যাও কিছু একটা আছে, একটা রজনীগন্ধার মালা তোর কাঁচা কবরে রেখে সব কাটিয়ে নিব। ইরাম এখন ভাবে কত পাগল ছিল সে। রাকিবের সেই মেসেজটা সে সাথে সাথে ডিলিট করে নিজের মনকে বুঝিয়েছে। রাকিব তাকে কোনো জবাব দেয়নি। আবারও জবাবের অপেক্ষায় প্রহর গুনছে। ওই জবাবটা সে তার মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলেছিল স্বেচ্ছায়। গাড়ি ড্রাইভ করছে আরব। এই রাতের বেলাতেই ওরা সাভারে ব্যাক করছে। গাড়ির সিটে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে আছে ইরাম। জ্যামে পড়লে আরব ইরামের কপালে হাত দিয়ে বলে, জ্বর আসছে, তোমাদের বাড়িতে থেকে গেলে এখন রেস্ট করতে পারতে। ইরাম চোখ বন্ধ অবস্থাতেই বলে, সকালে আপনার ভার্সিটিতে যেতে হবে তো, সকালে ড্রাইভ করে যাওয়ার থেকে এখন যাওয়া বেটার। আরবার কিছু বলল না। পেছন থেকে স্যান্ডউইচের একটা প্যাকেট নিয়ে ইরামের হাতে দেয়, খাও এটা, তারপর মেডিসিন খেতে হবে। ইরাম খেতে শুরু করে, আরভ আর একটা নিয়ে খাচ্ছে। বাড়িতে ফিরতে ফিরতে রাত 12:30। রাত 1টার পর ইমন কল করে আরভের ফোনে। ইমন জানায় রাকিব কোমাতে চলে গেছে। আরভ ইরামের দিকে তাকায়। ইরামের চোখ বন্ধ, নিঃশ্বাসের ওঠানামায় বোঝা যাচ্ছে ঘুম গাঢ়। আরভের ইচ্ছে হলো না ডেকে খবরটা জানাতে। সে ফোন রেখে ইরামের পাশে শুয়ে ইরামকে নিজের বুকে টেনে নিল। মাইন্ড ডোজের স্লিপিং পিল দিয়েছিল ইরামকে, মাইল্ড, যাতে ঘুমিয়ে পড়ে। দিন কেটে মাস, বর্ষার শেষে শরৎ। সেপ্টেম্বরের 2য় সপ্তাহ। আনিসা বেগম ও মাহমুদ সাহেব আজকে দেশে ফিরেছেন। তাওহিদ ও ইরাম এয়ারপোর্ট থেকে ওনাদের আনতে গেছিল। এখন প্রায় বিকেল। বাড়িতে ফিরে ওনারা ফ্রেশ হতে গেলে ইরাম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আনিসা বেগম রুম থেকে বেরিয়ে ইরামকে এসব করতে দেখে বললেন, বাকিটা আমি গুছিয়ে নিছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আপনাকে করতে হবে না, আপনি কত লম্বা জার্নি করে এসেছেন। তেমন কিছু না, তুমি সেই সকালে বেরিয়েছো, এখন প্রায় বিকেল, জলদি ফ্রেশ হয়ে এসো, যাও যাও। ইরাম আর কথা বাড়ল না, রুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর 4 জন একসাথে খায়। বিকেলে আরব ও সাব্বির বাসায় ফেরে। সন্ধ্যার চা পানের সময় মাহমুদ সাহেব আরবকে নিজের কাছে বসিয়ে কথা তুললেন, তুমি তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করছো, তার কি খবর? এই তো আমার রিসার্চ ইন্টারেস্ট জানিয়ে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। কিছুদিন আগে আমার 2টা টপিকের ওপর প্রায় 2 বছর ধরে করা রিসার্চ শেষ হয়েছে স্টুডেন্টদের সাথে। অক্সফোর্ড ও কেমব্রিজ থেকে কোনো কনফার্মেশন মেল পাইনি। ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে অ্যাপ্লাই করেছি। ভালো। তোমার ভাইয়ের নেইবার একজনের ফ্রেন্ড ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে বায়োকেমিস্ট্রি প্রফেসর। ফেরার কিছুদিন আগে তিনি একদিন বেড়াতে এসেছিলেন ওনার ফ্রেন্ডের বাড়িতে। আমরাও সেদিন সেখানে ইনভাইটেড ছিলাম। তখন আমি গল্পের ছলে তোমার একাডেমিক বিষয়ে কথা বলেছিলাম। তিনি পিএইচডির স্টুডেন্ট খুঁজছিলেন। ওনার ইমেল অ্যাড্রেসও আমাকে দিয়েছেন, ওনাকে মেল করো। আরব কার্ডটা হাতে নিল, তারপর সার্চ করে ওই প্রফেসরকে। তার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে অনেকটা। আরব বলল, ঠিক আছে। মাহমুদ সাহেব মৃদু হাসলেন।
তারপর আর ইরামের বিষয়ে মাথায় কিছু আসতেই বললেন, ইরামকেও ব্রিস্টলে মাস্টার্সে জন্য অ্যাপ্লাই করতে বলো। এতদিন মেয়েটা অলস হয়ে বসে আছে, অলস মস্তিষ্ক জং ধরে যায়। আর ভাসল, তোমার বৌমা কিন্তু দিব্যি এই অলস সময় কাটাচ্ছে। জাবিতে মাস্টার্সে ভর্তি হতে বলেছিলাম, হলো না। দেখেছ জং অলরেডি ধরে গেছে, তাড়াতাড়ি অ্যাপ্লাই করাও। ও করতে না চাইলে জোর করে করাও। আচ্ছা। আর রুমে উঠে গেল। ইরাম চা খাচ্ছে আর ফোনের ড্রামা দেখছে। আর ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল, আব্বু বলেছে মাস্টার্সের অ্যাপ্লাই করতে। ইরাম মুখ কুঁচকে ফেলে বলে হঠাৎ। আর ওর সামনে বসে বলে, তোমার পড়ালেখা করতে ভালো লাগে না? ইরাম চোখ ছোট করে বলে, মুখ লাগে না আবার? গ্রাজুয়েশনের পর গ্যাপ হয়ে গেছে, এখন অলসামি লাগে। আবার শুরু করলে ঠিক হয়ে যাবে। এই দেখো আব্বু আমাকে পিএইচডির জন্য অ্যাপ্লাই আরও জোরে সোরে করার জন্য বলছেন। তোমাকে ওখানেই অ্যাপ্লাই করতে বলেছেন। ইরামের হঠাৎ মন খারাপ হয়ে গেল। আর তা দেখে বলল, সাব্বির ও তাওহিদদের চিন্তা করো না, ওরা ডিসেম্বর হলেই সিট পেয়ে যাবে। ভাইয়া ও ভাবি আর ফিরবেন না, তাই আব্বু চাইছেন আমরা যাতে দ্রুত সেখানেই যাই। ইরাম আরবকে জড়িয়ে ধরে নিঃশব্দে পড়ে রায় আরভের বুকে। 2 দিন পর আরভের ফুপা ফুপি, চাচা চাচি ও মামা মামিরা সবাই বেড়াতে আসে। শুক্রবার সকাল থেকে আনিসা বেগম ও ইরাম রান্নাঘরে ব্যস্ত। আরভের চাচি, ফুপি ও শারমিন এসে কাজে হাত লাগিয়েছে। কিন্তু মোহনা এদিকে প্রীতির সাথে বসে ফিসফিস করে গল্প করছে। কাজের ফাঁকে আরভের চাচি ইরামকে বলেন, ইরাম, তোরই তো আর মাস 2 পরে আমাদের নাতি নাতনির মুখ দেখাবে। তোমার থেকে কবে সুখবর পাচ্ছি। ইরাম হাসার চেষ্টা করলো, কান লাল হয়ে গেছে তার। আনিসা বেগম এর জবাব দিলেন, ওদের বিয়েই তো হলো 5-6 মাস। আরে ভাবি, জলদি বাচ্চা নিয়ে নিলে ভালো। এখনকার যা হচ্ছে, আমাদের ভাড়াটিয়ার ছেলের বউটা মাত্র 26 বছর আমার কাছে এসে কাঁদে, বাচ্চার জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। ওদের বিয়ের প্রায় 3 বছর হচ্ছে। আনিসা বেগম আরও কিছু জবাব দিলেন। তা শোনার আগে আরব ডাকল ইরামকে। নামাজে যাবে, তাই টুপি খুঁজতে ইরামও জলদি চলে গেল। নামাজের পর মসজিদ থেকে ছেলেরা ফেরার পর সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসে। প্রীতি কেমন কেমন করে ইরামের দিকে তাকাচ্ছে। আসার পর থেকে প্রীতির এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কিন্তু ইরাম সেসব দেখছে না। সে জানে প্রীতি শুধু নিজের রাগের প্রকাশ এভাবে করছে। দুপুরের খাবারের পর জোহরা বেগম সবাইকে 2টো সুসংবাদ দিলেন। তিনি বললেন, আমাদের প্রীতির অবশেষে একটা ছেলে পছন্দ হয়েছে। সবাই আনন্দিত এতে। আরভের চাচি তনিমা বেগম বলে উঠলেন, ছেলে কি করে আপা? ছেলে ওর ইউনিভার্সিটির এক নতুন লেকচারার, অন্য ডিপার্টমেন্টের, জেনারেল একটা কোর্স রিটেকে আবার করার সময় প্রীতি ওই লেকচারের ক্লাস পেয়েছিল। ছেলে নিজে সরাসরি আমাদের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। এত ছেলের ছবি দেখালাম, মেয়ে আমার কাউকে পছন্দ করে না, এবার আর না করেনি। আনিসা বেগম হাসি মুখে বললেন, বেশ ভালো। তা ছেলের পরিবার কবে আসছে? সামনে শুক্রবারে আসবে, হয়তো সেদিনে আকত করিয়ে রাখবে। ছেলের ছবি দেখো ফুপি, আমরাও আমাদের বোনকে বশ করতে পারা সৌভাগ্যবানকে দেখি। কথাটা বলে তাশরিফ হাসছে। জোহরা বেগম ছবি দেখান, তাওহিদ, সাব্বিররা সবাই ছবি দেখে। ছেলে দেখতেও ভালো। ইরামও দেখলো ছবি দেখে ইরাম প্রীতির দিকে তাকাতেই দেখে প্রীতি নীরবে তার দিকে চেয়ে আসছে। ইরামের খারাপ লাগলো এই তাকানোটা। ইরাম দৃষ্টি সরিয়ে নিল। তখন জোহরা বেগম দ্বিতীয় সুসংবাদটা শোনালেন। বললেন, আমাদের শারমিন প্রেগন্যান্ট। সবাই এবার প্রীতির বিয়ের কথা রেখে শারমিনকে নিয়ে খুশি। সবাই শারমিনকে অভিনন্দন জানাচ্ছে। প্রীতি এর মাঝে উঠে গেল ড্রয়িং রুমের সাথের বারান্দায়। ইরাম শারমিনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে উঠে গেল সেখানে। প্রীতির পাশে গিয়ে দাঁড়ালো। প্রীতি একবার ইরামকে দেখে আবার বাইরের দিকে দৃষ্টি রাখলো। ইরাম শুধালো, তুমি মন থেকে বিয়েতে রাজি না? প্রীতি কৃত্রিম হাসলো, রাজি হব না কেন? ইরাম আর কিছু জিজ্ঞেস করলো না। প্রীতি বলল, আচ্ছা ভাবি, তোমার কি তোমার অতীতের ভালোবাসার কথা মনে পড়ে না? ইরাম প্রীতির এই ভাবি সম্বোধনে খুশি হয়েছিল, কিন্তু পরের কথাগুলো শুনে সেই হাসি মিলিয়ে যায়। তারপরও ঠোঁটের কোণে হালকা হাসি রেখে বলে, আমি মনে করতে চাই না। আর বললে, ভালোবাসা? তুমি তো বলো
আমি ক্যারেক্টারলেস, তাহলে ভালোবাসার কথা আমার থেকে জেনে কি করবে? ইরমের কথা শুনে প্রীতি হাসলো, বলল, এই 4 মাসে আমি নিজেকে বুঝিয়েছি জানো। এতে আমাকে শারমিন ভাবি খুব হেল্প করেছে। সে আমাকে বলেছিল, দুটি অচেনা মানুষ প্রথম দেখা হওয়ার পর যদি একে অপরের জীবনে কোনো গুরুত্বপূর্ণ অর্থ না থাকে, তবে তাদের যতবারই দেখা হোক না কেন অচেনাই থাকে। আবার যার সাথে যার ভাগ্য জুড়ে থাকে তারা অনিচ্ছায় হলেও একে অপরের ভাগ্যে আসবে, আর যারা ভাগ্যে নেই তারা হাজার চেষ্টা করলেও এক হতে পারবে না। শেষের কথাটায় আমার অনেক কষ্ট হয়েছিল জানো। ভাবি ভাইয়াকেও বলেছে, ভাইয়াও আমাকে খুব যত্ন করে বুঝিয়েছে। আমি অনেক রাত কেঁদেছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ওসব ভাবলে আমার নিজেকেই কেন যেন খুব ছোট মনে হয়, কিন্তু তাও মনের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। আজ আমি এখানে আসতে চাইনি, ভাইয়াও ভাবি জোর করে এনেছে। ওরা বলেছে আমি যেন তোমার কাছে মাফ চাই। মাফ চাওয়ার আগে আমার একটাই প্রশ্ন, তুমিও তো রাকিবের থেকে কাছের থেকে কষ্ট পেয়েছো। কাজকে ভালোবেসেছো কিনা জানি না, তবে রাকিবকে তো ভালোবেসেছিলে। আর তার কথা কি মনে পড়ে না? ইরামের চোখে অশ্রুকণা ভিড় করে। সে বলে, মনে পড়ে না? আর বা আমাকে এতটাই ভালোবাসে যে আমার অতীত আমার বর্তমানের উপর চড়াও হতে পারে না। যদি কায়েসের সাথে আমার ডিভোর্সটা শুধুমাত্র কায়েসের অ্যাফেয়ারের কারণে হতো, আমি হয়তো রাকিব ভাইকে মেনে নিতাম। বিয়ের আগের ওই 1-1.5 বছরের মানসিক যন্ত্রণা সব কিছু ভুলে যেতাম। কিন্তু এরপর যা হয়েছে তাও যদি আমি মাফ করে দিতাম, তবে আমি জানি না আমি নিজের চোখে নিজেকে কি বানিয়ে ফেলতাম। শুনেছি রাকিব সুইসাইড করে কোমাতে আছে। তুমি আর দেখতে যাওনি? না, আর গিয়েছে 2 বার। আমার ইচ্ছা হয়নি, আমি চাই উনি কোমা থেকে ফিরুক, তবে আমার পেছনে আর না আসুক। বড় ফুপির একমাত্র সন্তান উনি। দুজনের মধ্যে হঠাৎ নীরবতা। মিনিটখানেক পর প্রীতি বলে, জানো, সাফান আমাকে মাত্র কিছুদিনেই বুঝিয়েছে কারো ভালোবাসার মানুষ হওয়া কতটা আনন্দের। কিছুদিন আগে ফাইনাল পরীক্ষা শেষ হলো, আমি ততদিনে অবধি ওনাকে ইগনোর করে গেছি, কিন্তু আড়ালে আমার অনেক যত্ন নিয়েছেন। ইরাম মুস্কি হাসলো, তারপর বলল, দোয়া করি খুশি হও। আসসালামু আলাইকুম। একটু শরীর অসুস্থ থাকার কারণে এই চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না। আমি একটু জ্বরে আক্রান্ত, প্লিজ সবাই কেউ ভুল বুঝবেন না। আগামীকাল বা তার পরের দিন থেকে নিয়মিত ভিডিও আসার বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।